পাহাড়ে ঘেরা একটা ছোট্ট ভ্যালিতে আমাদের একটা দিন কেমন কাটলো সেটার ভিডিও নিয়েই তোমাদের সামনে আজ হাজির হয়েছি। তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম আমরা জুলুক থেকে ফেরার পথে কয়েকটা সাইট সিন করে এবার যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হলো নাথাং ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে এটা প্রায় 13,000 ফিট ওপরে। লাইফে প্রথমবার এত উচ্চতায় আসা, আর এখানকার হোমস্টের ব্যাপারে সমস্ত ডিটেলস আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। আর আমাদের রুম থেকে জানলা থেকে ভিউটা ছিল কিছুটা এরকম। ওখানের সমস্ত বাড়ি প্রায় টিনের বা কাঠের। যেহেতু শীতকালে ওখানে পুরোটা বরফে ঢাকা থাকে, মানে একটু ঠান্ডা পড়লেই ওখানে স্নোফল হয়, তার জন্য ওখানকার বাড়িগুলো এইভাবেই তৈরি। এই হোমস্টেতে যেতে না যেতেই দিয়ে দেওয়া হলো আমাদের গরমা গরম চা। আর কাপটা না আমার বেশ পছন্দ হয়েছে, সিকিমের স্পেশাল কাপ বলতে পারো। আর যেহেতু এখানে জুলুকের থেকেও বেশি ঠান্ডা, তাহলে আমার কন্ডিশনটা তো তোমরা বুঝতেই পারছো। তাই এই গরম চায়ে চুমুক দিয়ে এক আলাদাই স্বস্তি পেয়েছিলাম, বিশ্বাস করো। আর যেহেতু আমরা নাথাং ভ্যালিতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, মানে ওই 11:30-12টার মধ্যেই, তাই তখনই আমরা শুধু চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটাকে এক্সপ্লোর করতে। এখানে মোটামুটি ওই 50 থেকে 60টা বাড়ি আছে। এই বাড়ি নিয়ে এই ভ্যালিটা তৈরি। আর চারিদিকে রয়েছে মিলিটারি ক্যাম্প। যেহেতু সামনেই চায়না বর্ডার, তাই এখানে অনেক মিলিটারি ক্যাম্প রয়েছে। ইভেন আমরা এখানে রাইফেল শুটেরও আওয়াজ পেয়েছি অনেকবার। তবে এখানে এসে একটা জিনিস বেশ অদ্ভুত লেগেছে। এই যে 50-60টা বাড়ি রয়েছে, দূর থেকে দেখে মনে হবে এই বাড়িতে কেউ থাকেই না, কারণ এরা খুব একটা প্রয়োজন না হলে বাড়ি থেকেও বেরোয় না। আর ওই জন্য রাস্তাঘাট পুরো দেখো জনশূন্যহীন, একটা মানুষজন চোখে পড়বে না। আর আমরা তো পাগলের মতো এই ঠান্ডার মধ্যেই বেরিয়ে পড়েছি। আমি শুধু ইম্যাজিন করছি এখনই এই অবস্থা, এখনই ঠান্ডায় কাঁপছি, আর শীতকালে কি অবস্থা হয়। আর ওখানকার রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে এটা চোখে পড়ে। এটা কি আমি তো বুঝতেও পারিনি। আমার মনে হয়েছে যখন বরফ পড়ে তখন হয়তো গরম রাখার কিছু হতে পারে। তোমাদের কারোর কিছু জানা থাকলে অবশ্যই আমাকে জানিও তো। আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন ওয়েদারটা একদমই ক্লাউডি ছিল, আর ওই পাহাড়ের গায়ে মেঘেদের ভেসে বেড়াতে তো দেখতেই পাচ্ছ। এই গ্রামটা না খুব সুন্দর, একদম ছোট্ট, আর এত ভালো লাগবে। আর নিচ থেকে দেখো একটা নদীও বয়ে যাচ্ছে, এই ছোট্ট একটা ব্রিজ তার ঠিক নিচ থেকে। দেখতে বেশ ভালো লাগছিল, আর জলের আওয়াজটা শুনতে তো আরোই ভালো লাগছিল। আমাদের হোমস্টের ওনারের কাছ থেকেই জানতে পারি এখানে একটা মনেস্ট্রি আছে, তাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেখানে। এই ভ্যালির সকলেই মোটামুটি মনেস্ট্রিতে আসে প্রেয়ারের জন্য। মনেস্ট্রিতে ঢুকেই দেখলাম মনেস্ট্রিটা টোটালি খালি ছিল, মানে কেউই ছিল না বলতে পারো। আর না, পেলিমেও আমি লাস্টবার মনেস্ট্রিতে এরকম রাউন্ড শেপের এগুলো দেখেছিলাম যেগুলো ঘোরাতে হয়, কিন্তু এগুলোর মিনিং না আমার সেভাবে জানা নেই। তোমাদের কারোর জানা থাকলে আমাকে জানিও তো। তবে যাই বলো, এগুলো ঘোরাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তারপর এখান থেকে হাঁটতে হাঁটতেই না আমরা চলে গেছিলাম একদম ওপরের দিকে। আর মানে একটা সিঁড়ি মতো ছিল, ওখান থেকে উঠেই আমরা পৌঁছে গেছিলাম মনেস্ট্রির একদম ওপরে। আর ওখান থেকে মনেস্ট্রিটা দেখতে আরও সুন্দর লাগছিল। তবে একটা কথা আমি বারবার বলবো, যেটা আমি চোখে দেখে এসেছি সেটা ক্যামেরা কোনোদিনই জাস্টিস করতে পারে না। এর পাশাপাশি ছিল একটা বৌদ্ধদেবের মূর্তি, আর এই বৌদ্ধদেবের মূর্তির সামনে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে একটা অদ্ভুত সাইলেন্স ছিল। দেন নিচে নেমে এই পিলারগুলো চোখে পড়ে, এগুলোও কোনো মিনিংফুল পিলারই হবে। আর মনেস্ট্রিটা ঘুরতে ঘুরতেই আমি লিটারেলি ঠান্ডায় কাঁপছিলাম, মানে এত ঠান্ডা লাগছিল আমি তাড়াতাড়ি করে রুমে আসতে বাধ্য হলাম। আর এসে দেখো আমার নাক গাল পুরো ঠান্ডায় লাল হয়ে গেছে। আর ওখানের জল এত ঠান্ডা, মানে আমি জলে হাত দিতে পারছি না। তবে একটা জিনিস খুব ভালো ছিল, আমাদের হোমস্টে থেকে অলওয়েজ গরম জল প্রোভাইড করা হচ্ছিল, ইভেন খাওয়ার জন্য গরম জল দেওয়া হচ্ছিল। আমি এখানে ফ্রেশ হয়ে আগে স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম, কারণ স্কিন এক্সেসিভ লেভেলে ড্রাই হয়ে যাচ্ছিল। তবে এখানে এসে যেটা শুনে আমি একদম জোরদার ঝটকা খেয়েছি বলতে পারো, সেটা হলো এখানে কোনো গিজার নেই। তাই হোমস্টের দেওয়া এই গরম জলই আমাদের একমাত্র ভরসা ছিল। স্কিন কেয়ার করে তারপর আমরা সোজা চলে আসি লাঞ্চে। লাঞ্চ করার জন্য একটা কমন রুম ছিল যেখানে সব গেস্টরা এসে লাঞ্চ করতে পারবে। সেই রুমটা বেশ গরম ছিল, কেন জানো? এটার জন্য। এটার নাম আমি জানি না। টিনের একটা ডাব্বা মতো ছিল, ওখান থেকে আবার একটা সরু পাইপ বেরিয়ে গেছে বাইরের দিকে। ওই টিনের ডাব্বার নিচে একটা জায়গায় হোল আছে, যেখানে কাঠগুলো পুড়িয়ে ওখানে রাখা হয়। আর সেই কাঠের গরমটা যখন টিনটাকে গরম করে, তখন সেই টিনের হিটটাই পুরো রুমটাতে স্প্রেড হয়, যার জন্য রুমটাও আস্তে আস্তে গরম হতে থাকে। আর কাঠ পোড়ানোর পর যে ধোঁয়াটা থাকে, সেই ধোঁয়াটা কিন্তু কোনোভাবেই রুমে আসে না, কারণ সেটা ওই পাইপের ভেতর দিয়ে একদম বাইরে বেরিয়ে যায়। বেশ দারুণ না
না জিনিসটা? আমি তো লাইফে প্রথমবার দেখছি। তোমরা কারা কারা বেড়াতে গিয়ে এরকম কিছু দেখেছো আমাকে কিন্তু জানাতে ভুলো না। এরপরে চলে আসে গরমাগরম খাওয়ার, যেখানে অনেক রকম পদ ছিল আর প্রত্যেকটা খাওয়ার ছিল টেস্টি আর তার সাথে ঘরোয়া। সবচেয়ে ভালো লেগেছিল কি সুন্দরভাবে কাঁসার থালায় সার্ভ করেছিল। এবারে ট্রিপে আমরা অনেকগুলো হোমস্টেতে থাকার সুযোগ পেয়েছি, তবে আমার বেস্ট লেগেছে নাথাং ভ্যালির এই হোমস্টেটা, যেটার ডিটেলস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছি হাঁটতে 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 এক প্রান্তে এসে পৌঁছালাম, যেটা বলতে পারো ভ্যালির একদম এন্ড। ওখানে গিয়ে দেখছিলাম মেঘগুলো কি সুন্দরভাবে পাহাড় বেয়ে ওপর নিচে ওঠানামা করছে। তারপর জানলা দিয়ে দেখলাম আস্তে আস্তে বিকেল হয়ে আসছে, কিন্তু এখানে না সেভাবে টাইম বোঝাই যায় না, কারণ সারা দিনই ছিল ক্লাউডি ওয়েদার। আর আমি এখানে রুমে বসে বসে বোর হচ্ছিলাম, আসলে তেমন কিছু তো করার ছিল না, আর ঠান্ডার মধ্যে বেশি বাইরে যেতেও পারছিলাম না। এরই মধ্যে চলে এলো বিকেলের স্ন্যাক্স, যেটা হোমস্টের তরফ থেকেই দেওয়া হয়েছিল পপকর্ন, আর সাথে ছিল গরম চা। এক বাটি ভর্তি পপকর্ন দিয়েছে, যেটা আমরা দুজন মিলেও লাস্টের দিকে শেষ করতে পারিনি, একটু বেশিই হয়ে গেছিলো আর কি। যেহেতু এখানকার মানুষজন খুব তাড়াতাড়ি ডিনার করে, মানে 8টা থেকে 8:30টার মধ্যে, আর খুব ভোরবেলা ওঠে, তাই ওরা স্ন্যাক্সটাও খুব তাড়াতাড়িই করে। তখন খুব একটা সন্ধে হয়নি, মানে 6টা থেকে 6:30 মতো বাজে, তখনই স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছিল। আর যেহেতু ঠান্ডার ওয়েদারে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে আমিও তখনই স্ন্যাক্স খাওয়া স্টার্ট করে দিই। গরম গরম চায়ের সাথে পপকর্নটা খেতে কিন্তু একদমই মন্দ লাগছিল না। দেন আমরা বসে কিছুক্ষণ আড্ডা মারছিলাম, হঠাৎ করে মনে পড়লো আমাদের খাওয়ার জল কেনা হয়নি, তাই ওই রাত্রিবেলা ডিসাইড করলাম খাওয়ার জল কিনতে যেতে হবে। তখন ঘড়িতে ওই 8:15-20 মতো বাজে। যেহেতু আমাদের ডিনারের টাইম দেওয়া হয়েছে 8:30, তাই আমরা দুজন মিলে আগে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি যে আগে ডিনার করার আগে জলটা কিনে নেব। এখানে না প্রত্যেক বাড়িতে বাড়িতে, মানে 2-3টে বাড়িতেই আমি খেয়াল করেছি ছোট ছোট দোকান আছে, আর সেই দোকানে তোমরা সব কিছু পেয়ে যাবে। সব কিছু মানে সব কিছু, সে কাপ থেকে শুরু করে গ্রসারির আইটেম থেকে শুরু করে বিভিন্ন ডেকোরেশনের আইটেম, সমস্ত কিছু পাওয়া যায়। ভ্যারাইটি অফ আইটেমসের কিন্তু হিউজ স্টক রয়েছে। এত ওপরে যে এত কিছু পাওয়া যায়, এটা দেখে আমিও কিছুটা অবাক হয়েছিলাম। আমি ভাবছিলাম কত ওপরে ওরা কত কষ্ট করে এগুলোকে নিয়ে আসে। তাই বলতে পারি এখানে জিনিসের দাম একটু বেশি, তবে ওরা যে কষ্টটা করে তার জন্যই ওরা হয়তো সেটা চার্জ করে। যেমন আমাদের যে জলের বোতলগুলো 20 টাকা এখানে বিক্রি হয়, সেখানে ওগুলো নিচ্ছিল 25 টাকা। তবে যেটা না বললেই নয়, ওখানকার প্রত্যেকটা মানুষের ব্যবহার খুবই ভালো। ওরা এতটা হেল্পফুল, সেটা আমি স্পেশালি মেনশন করতে চাই। আর এখানে ওই আন্টিটা আমাদের জিজ্ঞেস করছিল আমরা কোথা থেকে এসছি। আমরা যেই বলেছি কলকাতা, উনি শুনেই বলেন আমরা কলকাতায় যাই উইন্টারের টাইমে, এত গরমে আমরা যেতেই পারবো না। তবে তোমাদের সাথে একটা অদ্ভুত জিনিস শেয়ার করি, এই প্রথমবার লাইফে চাঁদকে আমি এত কাছ থেকে দেখেছি, মানে আমি লিটারালি ফিল করতে পারছি। জানি না এটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না হয়তো, বিকজ অফ হাই অল্টিটিউড আমার চাঁদকে এত কাছে মনে হয়েছে। যাই হোক, তারপর আমরা চলে এসেছি সোজা ডিনার করতে। ওই যে তোমাদের সকালবেলা যেটা এক্সপ্লেন করেছিলাম, দেখো ঠিক সেইভাবেই কাঠটাকে এখানে পোড়ানো হচ্ছে। আর ঘরটা যে কী গরম ছিল, ওই ঘর থেকে বেরোতেই ইচ্ছে করছিল না, লিটারেলি মনে হচ্ছিল ওখানেই সারা রাত কাটিয়ে দিই। এদিকে ওয়েট করতে করতে আমাদের ডিনারও আমাদের সামনে এসে হাজির হয়। ডিনারে ছিল ভাত, আলু ভাজা আর চিকেনের ঝোল, আর সমস্তটা ছিল একদম ফ্রেশলি কুকড, আর প্রত্যেকটা একদম গরম গরম সার্ভ করা হয়েছে, মানে কিছুক্ষণ আগেই রান্না হয়েছে, সেটা খেয়েই বোঝা যাচ্ছে। তবে যেটা আমার প্রবলেম হয়েছিল সেটা হলো পাহাড়ে সব জায়গায় আতপ চাল ইউজ করে, আর আমার আতপ চাল খেলে একটু প্রবলেম হয়। এদিকে তোমাদের দেখায় রুমে 2খানা ব্ল্যাঙ্কেট দিয়েছে, যেটা আমার কম মনে হয়েছে আর কি। আরও 2টো দিলে একটু ভালো হতো। আমার মতো শীতকাতুরে মানুষরা যে কীভাবে এইসব জায়গায় সার্ভাইভ করে সেটা আমিই জানি। এইভাবেই দেখতে দেখতে নাথাং ভ্যালিতে পুরো একটা দিন কেটে গেল। আর তারপর সকালবেলা উঠে দেখলাম এত সুন্দর একটা ভিউ। আজ যেন রোদ উঠেছে, আর এটা দেখে আমার মনটা এত খুশি হয়ে গেছে, কারণ আগের দিন এত ক্লাউডি ওয়েদার ছিল। আজ এত সুন্দর রোদ উঠেছে বলে দেখো সবটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখো কত পাখিরা উড়ে যাচ্ছে, দেখতে খুব ভাল লাগছে। তখন কিন্তু ঘড়িতে 6টা মতো বাজে, মানে বলতে পারো একদমই ভোরবেলা। আমি এখানে স্নান টান সেরে রেডি হয়ে নিচ্ছি, কারণ বেরোতে হবে।
আজকেই আমাদের নাথাং ভ্যালিকে বিদায় জানিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেতে হবে। আর আমি লিটারেলি তাড়াহুড়ো করে রেডি হয়েছি, কারণ জানি যত তাড়াতাড়ি রেডি হব তত তাড়াতাড়ি এই ভ্যালিতে ঘোরার একটু সুযোগ পাবো। আর এই ভ্যালিটা ছেড়ে যেতে আমার একদম ইচ্ছেই করছিল না। জানি না কেন, আমি এতগুলো জায়গা গেলাম, সব জায়গাটাই সুন্দর, কিন্তু এই জায়গাটা আমার অপূর্ব লেগেছে, মনের খুব কাছের বলতে পারো। মানে এই জায়গাটা আমার ছাড়তেই ইচ্ছে করছিল। আমাদের ওই কোলাহলময় জীবন থেকে এরকম জীবনে এসে যদি 2 দিন কাটানো যায়, এর থেকে ভালো কিন্তু কিছু হতেই পারে না। আর আমরা দেখলাম তখনই কত মিলিটারি দাদারা ওখান থেকে হেঁটে হেঁটে প্যারেড করে যাচ্ছে। মেবি ওনাদের কোনো কাজ বা কিছু আছে। প্রায় 100-র ওপর মিলিটারি দাদারা ওখানে ছিল। মানে এখানে লোকাল মানুষজন কম দেখতে পাবে, এখানে মিলিটারি দাদাদেরই বেশি তোমরা দেখতে পাবে। দেন আমরা গরমা গরম ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম, আর একদিনের এই রুমটাকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর গ্রাম হলো নাথাং ভ্যালি। এর পরের জার্নিটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।